আসসালামু আলাইকুম। 10টি রুলসের মাধ্যমে কিভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পাঁচে 5 মার্ক তুলতে পারবে, আজকে আমি সেই শর্টকাট রুলসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভাইয়া দেখো, এই জায়গাতে কিন্তু আমি অনেকগুলা রুলস তুলেছি এবং আজকে আমাদের টার্গেট হচ্ছে কি, আজকে আমাদের টার্গেট হচ্ছে যে না, কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্ক পেতে হবে। এখন ছোট্ট একটা বিষয় আমি তোমাদের সাথে শুরুতে আলোচনা করতে চাই যে দেখো, তোমাদের কিন্তু ভাইয়া লেখা আছে এভাবে, কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস অর ফ্যারিস, এই জিনিসটা কিন্তু লেখা আছে। এখন তোমরা বলবা যে ভাই আপনি তো শুরুতে এই জায়গাতে কন্ডিশনাল লিখছেন, তারপর অনেকগুলো রুলস লিখেছেন, তাহলে আমাদেরকে ওই ফ্যারিস তারপর হচ্ছে যে ক্লজেস ওগুলো কি জানা লাগবে না? শুরুতে দেখবা তোমরা যেই গ্রামারটাই পড়ো না কেন, শুরুতে কিন্তু ক্লাউজ কত প্রকার কি কি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছে, কিন্তু আমরা সেইভাবে শিখবো না, আমরা একটু ভিন্ন টাইপে ভিন্নভাবে কিন্তু ভাইয়া শিখবো। ঠিক আছে? এবং আজকের এই ক্লাসটা তোমরা যদি ফুল দেখো, যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়তেছো, তুমি যে ইয়ারই পড়ো না কেন, ভাইয়ের ক্লাসটা একটু ফুল দেখো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে পানির মতো সহজ লাগবে। এখন আসি প্রথম যে পয়েন্টটা, যে ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্স তুমি যদি এই যে দেখো শব্দ দুইটার দিকে যদি তাকাও, অর্থের দিক যদি চিন্তা করো, কমপ্লিটিং সেন্টেন্স অর্থ কি? একটা সেন্টেন্স, একটা বাক্যকে তোমার সম্পূর্ণ করতে হবে। মানে সোজা কথা, সহজ বাংলায় বলতে গেলে একটা বাক্যের অর্ধেক তোমাকে দিয়ে দিবে, ওই বাকি অর্ধেক তোমার ব্রেন দিয়া তারপর কি করতে হবে, বের করে লিখতে হবে। এই আর কিছু না, আর কিছু না। দেখো, সো আমরা আজকে শিখবো কয়টা রুলস ভাইয়া? আমাদের টার্গেট হয়েছে 10টা রুলস শিখবো, এবং 10টা রুলসের মাধ্যমে ফুল আমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সটা বাড়ির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, শুরুতে দেখো, প্রথম 1 নম্বরে আমি যাকে রাখবো সেটা হচ্ছে কন্ডিশনাল। সে কে? সে হইছে কিন্তু ভাইয়া কন্ডিশনাল। দেখো ভাইয়া, কন্ডিশনাল অর্থ কি বলতো? তোমরা সবাই কিন্তু কম বেশি জানো যে কন্ডিশন অর্থ হচ্ছে কিন্তু শর্ত, তাহলে কন্ডিশনাল অর্থ হবে কিন্তু ভাইয়া শর্ত। এখন বলতে পারো ভাইয়া কি শর্ত? শর্তটা হচ্ছে ইফ থাকা লাগবে, ইফ থাকা লাগবে। সহজ বাংলায় বলতে গেলে এই ইফ থাকা লাগবে, এইটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার শর্ত। ওকে, তাহলে কন্ডিশনাল মানে কি ভাইয়া? শর্ত। শর্তটা হচ্ছে কি? ইফ থাকতে হবে। এখন আসি, দেখো ভাইয়া কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনাল হচ্ছে মনে রাখবা 3 প্রকার, এটা তোমার মাস্ট জানা লাগবে। তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স পারতে চাও, তাহলে এই যে কন্ডিশনাল, এটার প্রকারভেদটা সম্পর্কে তোমার একটু ভাইয়া জানতে হবে। আমি সহজে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো, প্রথমে আসি, কন্ডিশনাল 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপর 2 নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, 3 নাম্বার হচ্ছে ভাইয়া থার্ড কন্ডিশনাল। ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন দেখো এখানে ফার্স্ট কন্ডিশনালে কি ভাইয়া, তুমি কিভাবে চিনবা? মেইন হইছে চেনা, তারপর হইছে কিন্তু তোমার বসানো, রাইট? দেখো, যদি একটা সেন্টেন্সের মধ্যে ইফ প্লাস প্রেজেন্ট থাকে, ইফ প্লাস প্রেজেন্ট থাকে, ইফ প্লাস প্রেজেন্ট থাকে, তাহলে ওইটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। ওইটা হচ্ছে কিন্তু ভাইয়া ফার্স্ট কন্ডিশনাল। খেয়াল করো, সেকেন্ড কন্ডিশনাল তুমি কেমনে চিনবা? একটা সেন্টেন্সের মধ্যে ভাইয়া যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তুমি দেখো ইফ প্লাস প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট দ্বারা কি বোঝায়? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তোমরা কিন্তু সবাই পড়েছো যে ভার্বের কিন্তু 6টা রূপ আছে, রাইট? ভার্বের 1 নং, 2 নং, 3 নং, এভাবে আছে না? তাহলে দেখো প্রেজেন্টটা কি? ভার্বের 1 নং, তারপর পাস্টটা কি ভাইয়া? ভার্বের 2 নং, রাইট? সো দেখো, তাহলে যদি একটা সেন্টেন্সের মধ্যে ইফ প্লাস ভার্বের 1 নং বা ইফ প্লাস যদি প্রেজেন্ট থাকে, তাহলে সেটা হইছে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। আবার যদি একটা সেন্টেন্সের মধ্যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে বা ইফ প্লাস ভার্বের 2 নং যদি দাও থাকে, তাহলে সেটা হইছে কিন্তু ভাইয়া সেকেন্ড কন্ডিশনাল। এবার আসে থার্ড কন্ডিশনাল। তুমি কেমনে চিনবা? যদি ভাইয়া ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে, ইফ প্লাস ভাইয়া পাস্ট পারফেক্ট থাকে। এখন বলো তো ভাইয়া, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্টের তোমরা কম বেশি সবাই জানো কিন্তু ভাইয়া, যে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, এটা হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। এটা কিসের ভাইয়া? এটা হচ্ছে টেন্সের। যাদের এখনো ভাইয়া টেন্সের সমস্যা আছে, বিন্দু মাত্র যদি তোমার টেন্সের সমস্যা থাকে, তাহলে তুমি কিন্তু ভাইয়া এই এইচএসসি লেভেলের গ্রামারটা কিন্তু ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবা না। এজন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের যাদের এখনো টেন্সের সমস্যা আছে, ভাইয়া এই টেন্সের উপর একটা ক্লাস আছে, জাস্ট একটা ক্লাস, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা, ভিডিও অপশনে যাবা, একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা সেই টেন্সের ক্লাসটা দেখতে পারবা। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে ক্লিক করলে তুমি টেন্সের ক্লাসটা দেখতে পারবা। যদি কারো সমস্যা থাকে, আমি অনুরোধ করব, সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে, তুমি টেন্স না পারলে ভাইয়া তুমি রাইট ফ্রম ভার্ব পারবা না, তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা না, তুমি যেই টপিকে যাবা ওই টপিকের উপর কিন্তু তোমার দুর্বলতা কাজ করবে। তুমি দেখো তুমি কত দূর মুখস্থ করতে পারবা। তুমি যদি এই যে তুমি ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, রাইটিং সাইডে যদি যাও, রাইটিং সাইড কি সবাই মুখস্থ করে? মুখস্থ করা লাগে না। কিছু কিছু বিষয় মুখস্থ করলে আটটা সব তোমার বানায় লিখতে হবে। বানিয়ে লেখার জন্য কিন্তু তোমার টেন্স মাস্ট জানতে হবে।
জানা লাগবে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে ভাইয়া, তোমরা সবাই আমার যদি কোনো সমস্যা থাকে আমার ওই ক্লাসটা দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা কিভাবে চিনবো থার্ড কন্ডিশনাল? ই প্লাস পাস্ট পারফেক্ট, ই প্লাস পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 দেখলে আমরা বুঝতে পারবো এটা। ওকে, তাহলে এই গেল ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল চেনার উপায়। এখন কমপ্লিটিং সেন্টেন্সে যদি ভাইয়া যে ফার্স্ট কন্ডিশনাল যদি থাকে অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট যদি ভাইয়া থাকে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে কি হবে? ফিউচার হবে। কি হবে ভাইয়া? ফিউচার হবে। কোনো কথা নাই। তুমি দেখো একটু এক্সাম্পলের দিকে তাকাও, তুমি দেখো এভাবে দেওয়া থাকবে যে ইফ উই লার্ন এভরিথিং, এতটুকু দেওয়া থাকবে, তারপর এই এতটুকু দেওয়া থাকবে না এবং এটাকে বলবে তুমি এটা কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে করতে বলবে। অর্থাৎ তোমাকে অর্ধেক দিয়া দিচ্ছে, বাকি অর্ধেক তোমার ব্রেন দিয়ে এখন বের করে তারপর লিখতে হবে। তুমি নরমালি গেস করো, দেখো এই যে ইফ আছে, ওকে, ইফ থাকলে আমরা জানি কন্ডিশনাল। ইফ উই লার্ন, এই যে দেখো লার্ন, লার্নড, লার্নড, লার্নড যদি থাকতো সেটা পাস্টে যাইতো, তার মানে এটা প্রেজেন্ট আছে। তাহলে আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট থাকলে তাহলে পরের অংশ হইবে ফিউচার। ডান, শেষ, খেলা শেষ। হ্যাঁ, তাহলে পরের অংশে কি হইবে? এই যে কমপ্লিটিং এখানে এই অংশে কি হবে যে ইফ উই, এখানে উই আছে, ইফ উই লার্ন এভরিথিং, যদি আমরা সবকিছু শিখতে পারি তাহলে কি করতে পারবো? উই উইল গেট এ গুড জব, আমরা একটা ভালো একটা জব পাবো, অথবা উই উইল গেট এ গুড রেজাল্ট, উই উইল ডু এ গুড রেজাল্ট, আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। তুমি বানিয়ে যেটা ইচ্ছা সেটা তুমি দিতে পারবা, কোনো ব্যাপার না। বাট এইখানে শর্ত হইছে তোমার ফিউচার থাকতে হবে, ফিউচার আনতে হবে। দেখো ফিউচার আনি, উই উইল, এই যে দেখো উইল আনছে, ফিউচার আনছে, ডু এ গুড রেজাল্ট, খেলা শেষ। আমার কথা ক্লিয়ার? এই হইছে কিন্তু ভাইয়া তোমার কমপ্লিটিং সেন্টেন্স। জিনিসটা বুঝতে পারছো? পরেরটা দেখো, সেকেন্ড কন্ডিশনাল চেনার উপায় হইছে ভাইয়া ই প্লাস পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের দুই নাম। তাহলে যদি তোমার ই প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তোমার এই যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় কি হবে? তোমার উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের একটা অংশ। সোজা কথা, উড অথবা কুড অথবা মাইট, উড কুড মাইট। ওকে, বিশেষ করে এই কুডের ব্যাপারটা সবচেয়ে বেশি আসে। দেখো ইফ উই লার্নড আছে ভাইয়া, লার্ন যদি LEARN যদি থাকে এটা হচ্ছে ভার্বের এক নং, আর যদি লার্নড টি যদি থাকে এটা হচ্ছে ভার্বের দুই নং। তাহলে দেখো এই যে ই প্লাস ভার্বের দুই নং যদি থাকে এটা কিন্তু V2, তাহলে আমাদের নিয়ম কি ছিল ভাইয়া? তাহলে সেক্ষেত্রে উড অথবা কুড অথবা মাইট প্লাস হচ্ছে ভার্বের এক নং। তাহলে দেখো তুমি চিন্তা করো যে ইফ উই লার্ন এভরিথিং, লার্ন এটা পাস্টে গেছে, ওই সেম কথা, একই কথা যে যদি আমরা সবকিছু ভালো করে শিখতে পারি, যেহেতু এটা অতীতে যাবে, তাহলে এটা কি হবে? হবে উই উড ডু এ গুড রেজাল্ট। এই যে দেখো উড আসছে এবং পরবর্তীতে ভার্বের এক নং, এই যে ডু হয়েছে কিন্তু ভার্বের এক নং। ডান, আর একটু ক্লিয়ার হবে আমি। দেখো থার্ড কন্ডিশনাল ভাইয়া চেনার উপায় কি? থার্ড কন্ডিশনাল চেনার উপায় হইছে ই প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্বের তিন নং যদি থাকে, তাহলে আমরা যদি এটাকে কি করতে চাই? কমপ্লিটিং সেন্টেন্সে ফুড মানে ফিল আপ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের তিন নং। শেষ, শেষ, খেলা শেষ, খেলা শেষ। উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস আছে কিন্তু ভার্বের তিন নং। দেখো ইফ উই হ্যাড, এই যে দেখো ইফ আসছে, ভালো কথা, এই হ্যাড আসছে, হ্যাড এর পরে ভার্বের তিন নং, তার মানে নিশ্চিত এটা পাস্ট পারফেক্ট। আমরা জানি ই প্লাস পাস্ট পারফেক্ট থাকলে এটা থার্ড কন্ডিশনাল, এবং এটা কমপ্লিটিং সেন্টেন্সে করতে গেলে আমাদের কি লাগবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের তিন নং। ভার্বের তিন নং, যেহেতু এখানে ভার্বের তিন নং আসছে তাহলে এখানেও ভার্বের তিন নং আসবে। তাহলে দেখো ইফ উই হ্যাড লার্ন ভেরি ওয়েল উই উড হ্যাভ ডান, দেখো এই উড আসছে, উড হ্যাভ আসছে, এই উড হ্যাভ আসছে, তারপর ডু ডিড ডান, এই ভার্বের তিন নং আসছে। দেখো এই যে উড হ্যাভ ছিল আমাদের, তারপর ভার্বের তিন নং ছিল এ গুড রেজাল্ট। এই তিনটা সেন্টেন্স সেম সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স সেম, বাট পার্থক্যটা হচ্ছে কন্ডিশনালের পার্থক্য। ফার্স্ট কন্ডিশনালে হলে একটু সবাই আমার সাথে একটু পড়ো ভাইয়া, আমি আশা করি অনেকের কাছে জিনিসটা কঠিন লাগছে, রাইট? আমি একটু আবার একটু র‍্যাপ আপ করি জিনিসটা। তাহলে দেখো যদি ফার্স্ট কন্ডিশনাল হইছে কি ই প্লাস প্রেজেন্ট থাকলে ফিউচার হবে, ই প্লাস প্রেজেন্ট থাকলে, ই প্লাস প্রেজেন্ট থাকলে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে হবে কিন্তু ফিউচার। ওকে, ই প্লাস মানে পাস্ট ইনডিফিনিট যদি থাকে বা ভার্বের দুই নং থাকলে এটা কি হবে ভাইয়া? এটা হবে কিন্তু উড অথবা কুড অথবা মাইট প্লাস আছে ভার্বে রাখলাম, শেষ। এবার যদি কি থাকে ভাইয়া? ই প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট চেনার উপর হইছে মানে উপায় হইছে কি হ্যাড প্লাস ভার্বের তিন নং, তাহলে এটা যদি থাকে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস আছে ভার্বের তিন নং। একটু কষ্ট করে আমার এই ভিডিওটার উপর মাঝখানে একটা ক্লিক করো, ক্লিক করে এই তিনটা একটু আবার পড়ো যে তুমি কেমনে চিনবা এই একটা, আর কমপ্লিটিং সেন্টেন্সে এটা থাকলে কি তোমার লিখতে হবে এটা একটু ভাইয়া মুখস্থ করো। ওকে, তারপর নেক্সট রুলস গুলো তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কিন্তু ভাইয়া এই গেল হইছে কিন্তু আমাদের প্রথম রুলস, এক নাম্বার রুলস।
ওকে, এবার আসছে কিন্তু ভাইয়া 2 নম্বরে। দেখো ইট ইজ টাইম যদি থাকে অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, একটা সেন্টেন্সের ভিতরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ভাইয়া মনে রাখবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম কখন থাকে, এটা মেইনলি অর্থটা বোঝাচ্ছে যে এখনই উপযুক্ত সময়, কি একটু লিখে রাখো সবাই, এখনই উপযুক্ত সময়, এখনই ভাইয়া উপযুক্ত সময়, এটা বুঝাবে। তাহলে এটা যদি থাকে কোনো কথা নাই, চোখ বুঝা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম মানে কি, এই ভার্বের 1 নাম হইছে প্রেজেন্ট, ভার্বের 2 নাম হইছে পাস্ট, রাইট, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম তার মানে পাস্ট আসবে। অথবা যদি তুমি টু আনো, টু এর পরে তোমার ভার্বের 1 নাম বসাইতে হবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন সেন্টেন্স, যেহেতু কমপ্লিট করতে বলছে এটা তোমার উপর মানে তুমি এটা লিখবা। এখন তুমি যেটা আনো, দেখো ইট ইজ টাইম ইউ, এটাই হইছে উপযুক্ত সময় তোমার জন্য। তাহলে কি হইতে পারে পরের লাইনটা, ধরো তুমি এই যে দেখো যেটা আনবা তোমার সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম অথবা 2 প্লাস ভার্বের 1 নাম, তুমি যেটা লাগবা সেটাই হবে। তাহলে দেখো এখানে কি করেছে, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, ধরো সাবজেক্ট হইছে কিন্তু এই ইউ ধরো সাপোজ ইউ হইছে সাবজেক্ট, এখন ভার্বের 2 নাম হইছে কি চেঞ্জ, চেঞ্জের 2 নাম হইবে কি পাস্ট ফর্ম হবে কি চেঞ্জড, যে ইউ চেঞ্জড ইউর হ্যাবিট, তোমার অভ্যাস পরিবর্তন করো, এরকম। এটা আসলে অতীতে গেছে কিন্তু অর্থটা কি দাঁড়ায় যে ইট ইজ টাইম, এটা আসলে উপযুক্ত একটা সময়, যে তোমার অভ্যাস পরিবর্তন করার একটা উপযুক্ত সময়, ঠিক আছে। অথবা তুমি লিখতে পারো যে ইট ইজ টাইম ইউ, তোমার পড়াশোনা করার একটা সময়, এটাও তুমি এই লাইনটাও তুমি কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এখন এখানে অনেকগুলা কিন্তু হবে, যেটা খুশি তুমি সেটা লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। বাট এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম বসাইতে হবে, অথবা তুমি যদি টু আনো তাহলে ভার্বের 1 নাম। আচ্ছা, এইখানে দেখো নো সুনার হ্যাড আর স্কেয়ারলি হ্যাড, দেখো নো সুনার ড্যাশ ড্যাশ দেন, আবার স্কেয়ারলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, অথবা হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, কয়টা, 3টা, এই একটা অথবা এই একটা, এই 3টা যদি থাকে কোনো কথা না, চোখ বুঝা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম। তারপর দেখো এই যে ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, চোখ বুঝে দেখো কতটা মিল করে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই মিলটা তোমাদের মাথায় রাখতে হবে, এই মিলটা ভাইয়া তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখো নো সুনার ড্যাশ ড্যাশ দেন, এইখানে এটা মানে কি ভাইয়া, এইটা বোঝাচ্ছে যেতে না যেতে, এই যে দেখো নো সুনার ড্যাশ ড্যাশ দেন, যেতে না যেতে অর্থ দাঁড়াবে, অথবা পৌঁছাতে না পৌঁছাতি, দেখো নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতি, অর্থ কিন্তু দাঁড়াবে এভাবে, পৌঁছাতে না পৌঁছাতি, দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গেল। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, সাবজেক্ট হইছে ট্রেন, আর এই যে ছেড়ে এই যে লেফট, এই লেফট হইছে কিন্তু ভার্বের 2 নাম, শেষ, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম V2। ক্লিয়ার ভাইয়া, যে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে গেল। তুমি পরে দেখো স্কেয়ারলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন অথবা হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, মানে সেম ভাবে একই কিন্তু স্কেয়ারলি হ্যাড আই রিচ দ্য কলেজ, যখন কলেজে মানে যেতে না যেতে অথবা পৌঁছাতে না পৌঁছাতে এরকম হবে কিন্তু। তাহলে যেতে না যেতে বেল র‍্যাং, অর্থাৎ বেল বেজে গেল বা ঘন্টাটি বেজে উঠলো, ঠিক আছে, এরকম। সো আমি আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এবার আসে কিন্তু ভাইয়া 5 নাম্বার হচ্ছে কিন্তু ভাইয়া তোমার লেস্ট জিনিসটা আসলে কি, এই ভয়ে যে অথবা কিন্তু দাঁড়াবে, তোমরা একটু লেখা রাখো, আমি যে বাংলা যেগুলো বলি একটু লেখা রাখো, তোমাদের জন্য প্লাস পয়েন্ট। ওকে, তাহলে দেখো লেস্ট মানে কি বোঝাবে ভাইয়া, এই ভয়ে যে, তাহলে লেস্ট থাকলে কোনো কথা নাই, চোখ বুঝা শুড হইবে, শুড অথবা মাইট, শেষ। লেস্ট থাকলে শুড অথবা মাইট, এটা শর্টকাট, লেস্ট থাকলে শুড অথবা মাইট, এর আগে সাবজেক্ট হবে, ভার্বের 1 নাম হবে, এটা পরের বিষয়। দেখো যে শি রান ফাস্ট, সে দৌড়াইতেছে, খুব দ্রুত দৌড়াইতেছে, লেস্ট এই ভয়ে যে শি শুড মিস দ্য বাস, সে যেন আসলে বাসটা মিস করে, এরকম মানে তার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, না আমি যদি এখন দৌড়ে না যাই তাহলে সেক্ষেত্রে হয়তো বা বাসটাকে আমি মিস করে ফেলবো, এরকম একটা ভয় কিন্তু কাজ করতেছে। এই জন্য লেস্ট কখন আসবে, যখন ভয়টা কাজ করবে, এই ভয়ে যে। ওকে, তাহলে শি রান ফাস্ট লেস্ট, যাতে না সে she should miss the bus, বাসটাকে মিস করে। তাহলে আমি কি বলেছি, লেস থাকলে শুড, এই শুড হইছে সাবজেক্ট প্লাস শুড, এই যে শি আসছে সাবজেক্ট শুড, এই যে শুড আসছে, তারপর ভার্বের 1 নাম মিস দ্য বাস, এটা তোমার বানায় লিখতে হবে। অথবা তুমি লিখতে পারো যাতে না সে, মানে শি শুড মিস দ্য ট্রেন, এটা তুমি লিখতে পারো, তোমার যেটা খুশি তুমি সেটা লিখতে পারো। অথবা এভাবে তুমি লিখতে পারো যে রহিম রান ফাস্ট লেস্ট, যাতে না হি, রহিমের ক্ষেত্রে পুরুষ যেহেতু হি আসবে, হি শুড মিস দ্য কলেজ, যাতে করে কলেজটা মিস না করে।
হ্যাঁ, এরকম এরকম তোমার যেটা খুশি তুমি কিন্তু সেটা লিখতে পারবা, তবে একটু নিয়ম থাকতে হবে, নিয়ম অনুযায়ী কিন্তু লিখবা। ভাইয়া খেয়াল করো, তাহলে আমাদের এই যে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, নো সুনার ড্যাশ ড্যাশ দেন, স্ক্যালড হেয়ার ড্যাশ ড্যাশ ওয়েন, হার্ডলি হেয়ার ড্যাশ ড্যাশ ওয়েন, চোখ বুঝা এগুলো থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম, শেষ, খেলা শেষ। এবার আসি, লেস থাকলে চোখ বুঝা শুট, শুট অথবা মাইট, লেস থাকলে শুট অথবা মাইট। ওকে, সো আমি আশা করি এই কয়টা 5টা রুলস তোমরা বুঝতে পেরেছো, বাকি 5টা আমি কিন্তু তুলতেছি। আচ্ছা, এই জায়গাতে একটু খেয়াল করো, 6 নাম্বার আমি কি লিখেছি দেখো, এই জায়গাতে যদি ভাইয়া সেন্টেন্সের ভিতরে তোমরা দেখবা যদি অ্যাজ ইফ যদি থাকে অথবা অ্যাজ দো যদি থাকে, এটার অর্থ কি দাঁড়ায়? জেনো। হ্যাঁ, সো এই দুইটার অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জেনো যদি থাকে, তখন সেই ক্ষেত্রে মনে রাখবা যদি সেন্টেন্সটা, খেয়াল করতে হবে, যদি সেন্টেন্সটার দিকে তাকাবা, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা তোমার পাস্টে দিতে হবে, শেষ, পাস্ট ইনডিফিনিট দিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের 1 নাম, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের 2 নাম। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটা তাহলে পাস্ট পারফেক্ট নিতে হবে। পাস্ট পারফেক্ট মানে কি ভাইয়া? হ্যাড প্লাস V3 তে নিতে হবে। দেখো একটা एग्जांपल দেখো, করিম ইটস, করিম খায়, অর্থাৎ অ্যাজ ইফ জেনো মানে করিম এমন ভাবে খাইতেছে যেন সে 5 দিন ধরে খায় না, বা সে 1 মাস ধরে খায় না, বা সে গত মাস থেকে খায় না। দেখো আমি লিখেছি যে অ্যাজ ইফ হি ওয়ার হাংরি, মানে সে ক্ষুধার্ত ছিল, ফ্রম লাস্ট মান্থ, গত মাস থেকে সে ক্ষুধার্ত ছিল, মানে এমন ভাবে খায়। আমরা কিন্তু মজার চলাচলে এরকম অনেক কথাই কিন্তু বলি যে এমন ভাবে ও খাইতেছে যেন 2 বছর ধরে খায় না, ঠিক আছে? সো এরকম কিন্তু জিনিসটা। সো অ্যাজ এই অর্থ হচ্ছে কি ভাইয়া? জেনো। ওকে, পরে আসি ভাইয়া 7 নাম্বার, দেখো সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে, সো মানে কি এত, আর দ্যাট মানে কি যে, তাহলে এত যে অর্থটা দাঁড়াবে। দেখো যদি থাকে তাহলে মনে রাখবা কোনো কথা নাই, চোখ বুঝা ক্যান কুড, ক্যান কুড, ক্যান কুড, ক্যান কুড। ওকে, সো ড্যাশ দ্যাট যদি থাকে ক্যান কুড, কোনো কথা নাই। দেখো एग्जांपल দেখো, দা ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, ইজ সো উইক, এতটাই দুর্বল যে, তাহলে তুমি চিন্তা করো যে লোকটা এতটাই দুর্বল, তাহলে যদি কোনো লোক দুর্বল থাকে তাহলে নিশ্চিত সে হাঁটতে পারবে না বা সে দৌড়াইতে পারবে না। সো তোমার যেটা খুশি তুমি সেটা লিখে দেবা, তবে শর্ত হইছে কি, যেহেতু সো ড্যাশ ড্যাশ দ্যাট আছে, সো ড্যাশ ড্যাশ দ্যাট আছে, ক্যান কুড বসাইতে হবে। দেখো তাহলে হি, এই যে দেখো ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, শেষ, খেলা শেষ। অথবা তুমি লিখতে পারো যে হি ক্যান নট রান, সে দৌড়াইতে পারে না। তোমার যেটা খুশি তুমি সেটা লিখে দেবা। এরপর আসি দেখো 8 নম্বরে, যদি সেন্টেন্সের ভিতরে দেখবা যদি দো থাকে, অলদো যদি থাকে, ইন স্পাইট অফ যদি থাকে, ডিসপাইট যদি থাকে। দেখো দো অলদো মানে কি ভাইয়া? যদিও। ইন স্পাইট অফ আর ডিসপাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, আর বাট অর্থ কিন্তু। এগুলোর পরে মনে রাখবা, সবসময় মাথা রাখবা, এগুলোর পরে বিপরীতার্থক মানে বাক্যগুলো ব্যবহৃত হয়। বিপরীতার্থক বাক্য, বিপরীত বাক্য মানে কি? তুমি একটু এক্সাম্পলের দিকে তাকাও। ইন স্পাইট অফ অর্থ কি? সত্ত্বেও। বিং ইল, অসুস্থ থাকা সত্ত্বেও। তুমি চিন্তা করো একজন মানুষ অসুস্থ থাকলে সে কিন্তু কোনো কাজই কিন্তু করতে পারে না মোটামুটি ভাবে বলতে গেলে। হ্যাঁ, তাহলে এইখানে বলছে যদি এরকম যদি ইন স্পাইট অফ যদি থাকে, দো থাকে, অলদো যদি থাকে, তাহলে মাথায় রাখবা তাহলে এইগুলোর পরে যে পরের যে বাক্যটা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় যে বাক্যটা হবে সেটা বিপরীত হবে, অর্থাৎ এই বাক্যটার বিপরীত হবে। তুমি, আমি কি বলেছি? ইন স্পাইট অফ বিইং ইল, অসুস্থ থাকা সত্ত্বেও। ধরো অসুস্থ আছে, অসুস্থ থাকলে অবশ্যই ঘরে বসে শুয়ে থাকবে বা বাসায় শুয়ে থাকবে, কিন্তু সে কি করছে? হি জয়েন দা মিটিং, মিটিং এ যোগ করছে। তাহলে এটা একটা বিপরীত কাজ করছে না? সে একজন অসুস্থ মানুষ কিন্তু সে মিটিং এ যোগ দিচ্ছে, এটা একটা বিপরীত কাজ করছে। এই জন্য মাথায় রাখবা এই শব্দগুলো যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে পরের অংশে বিপরীতার্থক বাক্য ব্যবহৃত হবে। বিপরীতার্থক বাক্য ব্যবহৃত হবে। কি হবে? বিপরীতার্থক বাক্য ব্যবহৃত হবে। দেখো যে ইন স্পাইট অফ বিইং ইল, অসুস্থ থাকা সত্ত্বেও, হি জয়েন্স, অথবা তুমি জয়েন লিখতে পারো, তোমার যেটা খুশি। দা মিটিং, মিটিং এ কি করেছে? যোগ দিয়েছে। আচ্ছা, 9 নাম্বার আসি। টিল যদি থাকে, আনটিল যদি ভাইয়া থাকে, আনলেস যদি থাকে। দেখো টিল মানে কি ভাইয়া? পর্যন্ত। আনটিল মানে কি ভাইয়া? যে পর্যন্ত না। আনলেস মানে কি ভাইয়া? যদি না। ওকে, তাহলে টিল, আনটিল, আনলেস অর্থাৎ পর্যন্ত, যে পর্যন্ত না, যদি না, এগুলো যদি থাকে তখন তুমি কি করবা? এখানে একটু কথা আছে ভাইয়া, মনে রাখবা যদি টিল থাকে, টিল 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 অর্থ পর্যন্ত, যদি টিল থাকে, টিলের ক্ষেত্রে তুমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ তুমি উভয় হইতে পারবে। অর্থাৎ যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি ভাইয়া তোমার টিল থাকে, পরের অংশে তুমি ওই বাক্যটাকে বানায় তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। সেটা অ্যাফার্মেটিভও দিতে পারবা, নেগেটিভও দিতে পারবা, একটা মিনিংফুল সেন্টেন্স তুমি বানায় লিখবা। কিন্তু ভাইয়া আনটিল আর আনলেস যদি থাকে, এই ক্ষেত্রে সবসময় পরের অংশ অ্যাফার্মেটিভ হবে, কখনো নেগেটিভ হইবে না। কারণ আনটিল অর্থ কি? যে পর্যন্ত না, ও নিজেই নেগেটিভ, তারপরে যদি আবার নেগেটিভ হয় সেটা কি মানায়? না। যেহেতু আনটিল অর্থ কি? যে পর্যন্ত না, ও নিজেই নেগেটিভ, তাহলে পরের অংশ কখনো নেগেটিভ হবে না। কি হবে? অ্যাফার্মেটিভ হবে। আবার দেখো আনলেস
অর্থ কি যদি না, তাহলে যদি না ওর নিজেই নেগেটিভ, পরের অংশ কখনো নেগেটিভ হবে না, এটা একটু মাথায় রাখবা, এটা একটু ভাইয়া মাথায় রাখবা। দেখো এক্সাম্পল, ওয়ার্ক টায়ারলেসলি, অর্থাৎ নিরলসভাবে কি করো, কাজ করে যাও, আনটিল, আনটিল অর্থ হচ্ছে কি যে পর্যন্ত না ইউ রিচ ইউর গোল, তোমার লক্ষ্যে যেই পর্যন্ত না পৌঁছাও সেই পর্যন্ত তুমি নিরলসভাবে কাজ করে যাও। ওকে, ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আসি ভাইয়া 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে কি পূর্বাভাস বাক্য। তোমরা দেখবা যে বিগত বছরের কোশ্চেনগুলো যখন তোমরা অ্যানালাইসিস করবে তখন তোমরা দেখতে পারবা যে প্রত্যেকটার ভিতরে কিন্তু ভাইয়া পূর্বাভাস বাক্য কিন্তু ঢুকায় দিচ্ছে। সো এই পূর্বাভাস বাক্য কিন্তু ভাইয়া আসে। ওকে, সো এই জন্য তোমাদের বইয়ে কিছু আমি দিব অনেক, পরবর্তী ক্লাসে আমি অবশ্যই দিব তোমাদেরকে। সো এই কিছু কিছু পূর্বাভাস বাক্য আছে যেগুলো যদি তুমি মুখস্থ করে যাও দেখবা ওগুলোর ভিতর থেকে আসবে। ঠিক আছে, সো দেখো তুমি এই জায়গাতে কিন্তু আমি এই প্রবাদ বাক্যটা কিন্তু লিখেছি যে এ বিগার ক্যান নেভার বি এ ব্যাংকরাপ্ট, অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া যার মাথা নেই সে মাথা ব্যথা আসলে বুঝবে কিভাবে। এরকম অনেকগুলা কিন্তু প্রবাদ বাক্য আছে যেগুলো কিন্তু ভাইয়া তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য 10টা রুলস। এখন তোমরা যদি একটু বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো আমি আশা করি তোমরা পারবা। এছাড়াও আমাদের আরো কিছু বাড়তি রুলস শিখতে হবে এক্সট্রা জানার জন্য। ঠিক আছে, আরো কিছু আমাদের জানা লাগবে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করবো। এবং ভাইয়া তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়তেছো তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা কোর্স আছে, যেই কোর্সে আমার টার্গেট হচ্ছে কিন্তু ভাইয়া আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 90 মার্ক আমি তুলে দেবো। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে 90 মার্ক তুলে দিব। এখন বলতে পারো ভাইয়া এই কোর্সের ফি কত? এই কোর্সের ফি হচ্ছে মাত্র 610 টাকা। এই 610 টাকায় তোমার এ টু জেড ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা আছে সবকিছু আমি কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দেব। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনার এই তো ক্লাসটা দেখতেছি এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে, 1 মাস বা 15 দিন আগে, এখন কি আমরা ভর্তি হইতে পারবো? হ্যাঁ, তোমরা যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা, কারণ তোমরা যখনই ভর্তি হবা আগে যতগুলা ক্লাস না হয়েছে বা হবে সবগুলা ক্লাস কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকবে। যখন তোমরা ভর্তি হবা সাথে সাথে ওই ক্লাসগুলো দেখে নিতে পারবা। ওকে, সো এই ভর্তি সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও একটু ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কয় মাসে শেষ করা হবে, কিভাবে তোমাদেরকে পড়ানো হবে, এ টু জেড সবকিছু তুমি কিন্তু জানতে পারবা। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।